আমাদের আজকের গল্প কফি শপে একদিন। লেখিকা পম্পা সেন শর্মা, গল্প পাঠে নীলিমা। নাম অরিত্র বাগচি, বয়স 28, নিবাস ফ্লোরিডা। প্রথম দিনে অরিত্র সম্বন্ধে এইটুকুই জানত রাই। প্রতিদিন রাতে পড়াশোনা শেষে শুতে যাওয়ার আগে ঘণ্টাখানেক কম্পিউটারের সামনে বসেও। বাবার কড়া নজর এড়িয়ে কৌস্তবের সঙ্গে আশ মিটিয়ে কথা বলার ও কথা লেখার জন্য সময়টা আদর্শ। চারিদিকে সকলে ঘুমে কাদা হয়ে আছে, কেউ ঝামেলা করবে না। এইরকম একটা চুপচাপ পরিবেশে কম্পিউটারে বসে বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং বেশ রোম্যান্টিক লাগে রাইয়ের। মাস চারেক আগে 3 দশকের জন্য দিল্লি বেড়াতে গেল কৌস্তব। তখনই অরিত্রর সঙ্গে আলাপ রাইয়ের। অবশ্য ইন্টারনেটে চ্যাট করাকে যদি আদৌ আলাপ বলা যায় তাহলেই। কৌস্তব দিল্লি থেকে চ্যাটিং তো দূরের কথা, ফোনও করতে পারবে না বলে দিয়েছিল। বাবা মার সঙ্গে রয়েছে, তখন যোগাযোগ করতে যাওয়ার ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু ঘড়ির কাঁটা যেই 12টা ছুঁই ছুঁই, অমনি রায়ের হাতের আঙুলগুলো নিষ্পিস করতে থাকে। আসলে কৌস্তবের সঙ্গে চ্যাটিং করা এমন অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে, কম্পিউটার খুলে চ্যাটরুমে ঢুকে পড়তে সেদিন প্রথম অরিত্রর নামটাই পর্দায় ভেসে উঠেছিল। হাই, ইটস অরিত্র ফ্রম ফ্লোরিডা। উড ইউ লাইক টু চ্যাট উইথ মি? কেন যে অন্য সব নামগুলো ফেলে এটাকেই বেছে নিয়েছিল কে জানে। অরিত্র মানে ভারতীয় তো বটেই, বাঙালিও কি? পরের কয়েকটা প্রশ্নে রায় জেনে গিয়েছিল উত্তরগুলো। বাঙালি বটে, অরিত্র বাগচি, থাকে ফ্লোরিডায়, পরে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডায়, বিষয় মাইক্রোবায়োলজি, বাড়ি কলকাতার ভবানীপুরে। বছর 2 হলো আমেরিকায় গিয়েছে, কোর্স শেষে ওখানেই সেটেল করার ইচ্ছে। তবে এদেশের সঙ্গে যোগাযোগ একেবারে নষ্ট করে দেবে না, এখানেও আসবে ছুটি ছাটায়। বই পড়তে ভালোবাসে, গান শুনতে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রিয় গায়ক মুকেশ এবং গীতা দত্ত। সিনেমাও দেখে মাঝে সাঝে। গত 2 বছরে একবারও কলকাতায় আসেনি। এবছর ডিসেম্বরে আসার ইচ্ছে আছে। এটুকুতেই প্রথম দিনের 1 ঘন্টা কাবার। কম্পিউটার বন্ধ করে শুতে গিয়ে চট করে একটা কথা মনে হয়েছিল রাইয়ের। কলকাতায় রাত মানে তো আমেরিকায় দিন। ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, ক্লাস না করে চ্যাট করছিল। নিখাদ মিথ্যে কথা বলছে। এটা মনে হতেই মেজাজ বিগড়ে গিয়েছিল ওর। ফালতু ফালতু 1 ঘন্টা নষ্ট করে ফোনের বিল তুলল ভেবে নিজেকেই গালাগালি দিয়েছিল। আজ ক্যামাক স্ট্রিটের কফি শপের কোনার টেবিলে বসে অরিত্রর জন্য অপেক্ষা করতে করতে রায়ের মনে হচ্ছে, কেন যে সেদিন ওর নামটা নিজের ফ্রেন্ড লিস্টে তুলে নিয়েছিল। তাহলে পরের দিন আর অরিত্রর সঙ্গে চ্যাট করার সুযোগ পেত না। আর তা না পেলে কৌস্তবের ব্যাপারে এখন অপরাধ ভোগে ভুগতে হতো না। অরিত্র পরশু এসেছে কলকাতায়, আজ ওরা প্রথম দেখা করবে। কলকাতায় এসে ও ফোনে কথা বলেনি, চ্যাটই করেছে। এটা অরিত্ররই আইডিয়া ছিল, যেদিন সামনাসামনি দেখা হবে সেদিনই কথা বলবে। এমনই ঠিক করেছিল ওরা দুজনেই। কিন্তু এখন কেমন কেমন লাগছে রায়ের। এখনো মিনিট 15 বাকি। চলে যাবে দেখা না করে? নেটে পাওয়া বন্ধু, তাকে এতটা বিশ্বাস করা কি
আদৌ ঠিক হচ্ছে? কে জানে কোনো বাজে উদ্দেশ্য আছে কিনা। কিন্তু এসব কথা এখন কেন ভাবতে বসেছে ও? অনেক আগে সময় মতো কথাগুলো কেন মনে হয়নি ওর? কৌস্তবের সঙ্গে মাসখানেক আগেও যখন ফোনে তুমুল ঝগড়া করেছিল, তখনও তো রাই পুরো নিশ্চিত যে অরিত্র ধাপ্পাবাজ হতেই পারে না। তাহলে এখন এত কেন ভাবছে? কৌস্তব দিল্লি থেকে এসে শুনেছিল অরিত্রর ব্যাপারটা। প্রথম প্রথম বেশ মজাও পেত। ক্লাসের ফাঁকে কলেজ ক্যান্টিনে বসে আলুর চপ আর মুড়ি খেতে খেতে অরিত্রকে নিয়ে ঠাট্টা করে রায়কে রাগিয়েও দিত কৌস্তব। কিন্তু আস্তে আস্তে দেখা গেল ওদের দুজনের আড্ডার মধ্যে একটা বিষয় মুখ্য হয়ে দাঁড়িয়েছে, অরিত্র। এমনকি রাতে কৌস্তব এবং অরিত্র দুজনের সঙ্গেই একসাথে চ্যাট করতে শুরু করেছিল রাই। অবশ্য কৌস্তব তা জানত। মাসখানেক গেল একইভাবে। তারপর একদিন অরিত্র প্রশ্নের উত্তর দিতে গিয়ে তা কৌস্তবের আইডিতে পাঠিয়ে ফেলল রাই, নিছকই অন্যমনস্ক হয়ে। কিন্তু কৌস্তব ভালোভাবে নিতে পারল না ঘটনাটা। পরদিন কলেজে অনেক মান অভিমানের পর রাই ঠিক করল দুজনের সঙ্গে আর একসঙ্গে চ্যাট করবে না। কৌস্তব ওর জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু ও পারল না। প্রথম কয়েকদিন কথা রাখতে গিয়ে রাতের ঘুমের দফারফা হলো। 12টা থেকে 1টা কৌস্তব, 1টা থেকে 1:30 অরিত্র। হাঁপ ধরে যাচ্ছিল রাইয়ের। তারপর একদিন কৌস্তবকে বলল বাড়িতে বেশি রাত অবধি নেট খোলা রাখলে আপত্তি করছেন ওর বাবা। ফলে কৌস্তবের সময় কমে দাঁড়ালো আধ ঘন্টা। কিন্তু অরিত্রর সময় গেল বেড়ে 1 ঘন্টা। কৌস্তবকে মিথ্যে কথা বলেই বেশ খারাপ লাগছিল ওর। কিন্তু পরে খুব অবাক হয়ে রাই লক্ষ্য করল যে অরিত্রর সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পেরে সে খারাপ লাগার রেশটুকু উধাও হয়ে গিয়েছে। এখন বাজে 6:25। আরও 5 মিনিট বসতে হবে। এই কফি শপটা রায়ের বেশ পছন্দের। কৌস্তবের সঙ্গে বেশ কয়েকবার এসেছে এর আগে। ওর গতবারের জন্মদিনে কৌস্তবকে ট্রিট দিয়েছিল এখানে। বিকালবেলা এখানে সবকটা টেবিল ভর্তি থাকে। শনি রবিবার তো অনেক সময় বাইরেও লাইন পড়ে। সন্ধে হলে বা কিছুটা রাত গড়ালে আস্তে আস্তে ভিড় পাতলা হয়। ঠিক 6:30টায় আসার কথা অরিত্রর। দরজা দিয়ে ঢুকে দ্বিতীয় টেবিলে বসে আছে রাই। এই টেবিলেই আজ অপেক্ষা করার কথা ওর। অরিত্র থ্রিলার পড়তে ভালোবাসে। রায়েরও প্রথম পছন্দের থ্রিলার। ঝিরঝিরে বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ওদের দুজনেরই হট ফেভারিট। পাহাড়ের চেয়ে সমুদ্রে বেড়াতে যেতে অনেক বেশি ভালোবাসে অরিত্র। রায়েরও তাই পছন্দ। গোবিন্দা সিনেমা দেখে হেসে কুটোপুটি হতে ভালোবাসে অরিত্র, সাথে রাইও। কৌস্তব মারদাঙ্গাওয়ালা সিনেমা ছাড়া কিছুই দেখতে চায় না। পড়ার বই ছাড়া অন্য কোনো বই উল্টেও দেখে না। কম্পিউটারে গেমস খেলেই ওর সময় কেটে যায়। পুরনো গান শোনা তো দূরের থাক, ঝিনচাক ডান্স মিউজিক ছাড়া সব গানই নাকি ওর কাছে খুব বোরিং লাগে। ইচ্ছে না হলেও দুজনের মধ্যে তুলনা করতে শুরু করে ফেলেছে রাই। অরিত্র অনেক খোলামেলা, কৌস্তব একটু চাপা। কৌস্তবের সঙ্গে ঝগড়া হলে একমাত্র অরিত্রকেই তা খুলে বলতে পারত। অথচ রায়ের বন্ধুর সংখ্যা নেহাত কম নয়। তাদের কেন বলতে পারত না সেই কথাগুলো কে জানে। অরিত্র খুব ভালো বুঝতো সমস্যাগুলো। অত দূর থেকেও
মাত্র কমাসের আলাপে এতটা কাছে এসে যায় দুটো মানুষ। ফ্লোরিডায় অনেক বাঙালি আছে, ওখানকার বাঙালিরা নাকি খুব ক্লোজ। অরিত্রর বাঙালি বিদেশি দু ধরনেরই বন্ধু আছে, বান্ধবীও আছে। একসময় এটা নিয়েও খুব ভেবেছে রাই। অরিত্রর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয়, যদিও অরিত্র বলেছে যে নেই। ওর বলা অন্য কথাগুলো চোখ কান বুঝে সত্যি বলে ধরে নিলেও এটা পুরোপুরি মানতে পারেনি রাই। হয়তো অরিত্র চেপে গিয়েছে, কিন্তু তাতে ওরই বা কি? অরিত্রের সঙ্গে তো আর ও প্রেম করতে যাচ্ছে না। কৌস্তবের সঙ্গে রায়ের আসল গন্ডগোল শুরু ঠিক এখান থেকেই। ওর ধারণা রাই অরিত্রর প্রেমে পড়েছে। রোজ রাতে চ্যাট করা, ক্যান্টিনেও বারবার ওর প্রসঙ্গ তুলে উচ্ছ্বসিত হয়ে কথা বলা, কৌস্তবের সঙ্গে মাঝে মাঝে অরিত্রর তুলনা করা। প্রথম প্রথম সহ্য করতে পারলেও পরে রেগে যেতে শুরু করলো কৌস্তব। একদিন অরিত্র সম্বন্ধে কতগুলো বাজে কথাও বলে ফেলল রায়ের সামনে। ব্যাস, ওরও খুব গায়ে লেগে গেল। অথচ প্রথম দিকে ওরা দুজনেই অরিত্রকে নিয়ে কত ঠাট্টা করত। তখন তো রাই হেসে গড়িয়ে পড়ত। তাহলে সেদিন কেন গায়ে লেগে গেল কে জানে। সেদিন রাতে যখন অরিত্রর সঙ্গে চ্যাট করতে বসলো তখনও মেজাজ গরম হয়েই ছিল ওর। কিন্তু অরিত্র যেন হ্যারি পটারের মতো জাদু জানে। ওর সঙ্গে কথা বলতে বলতে কখন যে মন খারাপের ভূত মাথা থেকে নেমে গিয়েছে টেরই পায়নি। কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর একটা বলবে নাকি? উফ, ঘড়ির কাঁটা যেন এগোতেই চাইছে না। এখন সবে 6:27, মাত্র 2 মিনিট কাটলো এতক্ষণে। অথচ রাই কত কিছু ভেবে ফেললো এর মধ্যে। মহাভারতের যুধিষ্ঠিরকে যক্ষ যখন জিজ্ঞাসা করেছিল সবচেয়ে দ্রুত কি, যুধিষ্ঠির উত্তর দিয়েছিল মানুষের মন। এখন সেটা পুরোপুরি বুঝতে পারছে রাই। মাত্র 2 মিনিটের মধ্যেই কত ছোট ছোট ঘটনা চোখের সামনে দিয়ে দ্রুত চলে গেল। পাশের টেবিলে অনেকক্ষণ ধরে দুটো ছেলে মেয়ে বসে আড্ডা মারছে। ওদের এখানে আগেও কয়েকবার দেখেছে রাই। ওরা কি প্রেমিক প্রেমিকা? হতেও পারে। এক মনে গল্প করছে দুজনে। আশেপাশে কি হচ্ছে বা না হচ্ছে তার দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। শেষ কবে দেখেছিল রাই ওদের? ও হ্যাঁ, যেদিন কৌস্তব ট্রিট দিয়েছিল এখানে। কোল্ড কফি, চকলেট ব্রাউনি আর চিকেন টিক্কা স্যান্ডউইচ খেয়েছিল ওরা। এই কফি শপটা বেশ দামি। ওইটুকুতেই বিলের অঙ্ক প্রায় 300 ঘর ছুঁই ছুঁই। আচ্ছা, কোল্ড কফি আর চকলেট ব্রাউনি কম্বিনেশন কি আদৌ চলবে? অথচ কৌস্তব ভেবে চিন্তে গম্ভীর মুখে মেনু কার্ডে 100 বার চোখ বুলিয়ে এরকমই একটা বিদঘুটে খাবারই অর্ডার করবে। অর্ডার নিতে নিতে বেয়ারা ঘাবড়ে যাওয়া মুখটা দেখতে নাকি খুব ভারী ভালো লাগতো। গতবার ওরা এখানে বসে ঝগড়াও করেছিল, হ্যাঁ, অরিত্রকে নিয়ে। রাই বলেছিল আজ রাতে অরিত্রর সঙ্গে চ্যাট করতে হবে, তোর সঙ্গে চ্যাট করতে পারবো না। শুনে কৌস্তব রেগে লাল হয়ে গিয়েছিল। বয়ফ্রেন্ডের বদলে রাই জন্মদিনের রাতে রোম্যান্টিক কথা বলবে অন্য কোনো ছেলের সঙ্গে? রাই অনেকবার বোঝাবার চেষ্টা করেছিল। এখনই তো কৌস্তবের সঙ্গে চুটিয়ে গল্প করছে ও। অরিত্র তো শুধু রাতে কথা বলবে বলেছে। ওই সময়টা ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে ফ্রি চ্যাট করার সুযোগ পায় সে। পড়াশোনার জন্য কিছুটা স্কলারশিপ পেয়েছে বটে, কিন্তু বাকিটা এবং থাকা খাওয়ার খরচ নিজেকেই রোজগার করতে হয়। ইউনিভার্সিটিতে যাওয়ার আগে একটা পাবলিক লন্ড্রিতে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়ার কাজ করে অরিত্র, আর রাতে একটা চীনের রেস্তোরাঁয় বেয়ারার কাজ। সেখানে কৌস্তব কলেজ থেকে বাড়ি ফিরে কিছু খেয়েই বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে ছোটে। সন্ধেবেলা বাড়ি ফিরে একটু বই নিয়ে বসতে হয়।
তারপর খেয়ে দিয়ে রায়ের সঙ্গে চ্যাট করে কম্পিউটারে গেমস খেলে। কার হাতে সময় বেশি আছে? অবশ্যই কৌস্তবের। তাহলে একটু মানিয়ে গুছিয়ে নিতে অসুবিধা কোথায়? এই কথাগুলোই রাই বলেছিল সেদিন শান্তভাবে। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করা ওর একেবারেই নাপসন্দ, কিন্তু কৌস্তব ওর পছন্দ অপছন্দের ধার ধারলে তো সে আরো রেগে গিয়ে রাইকে কাটা কাটা কথা শোনালো। ওদের সম্পর্ক নাকি রায়ের জন্যই শেষ হয়ে যাচ্ছে এমন দোষারোপও করল। তারপর দুম করে উঠে বেরিয়ে গেল। খুব বাজে লেগেছিল ওর সেদিন। অনেক কষ্টে চোখের জল চেপে টেবিলের ওপর 3টে 100 টাকার নোট রেখে বেরিয়ে এসেছিল রাই। ব্যালেন্স ফেরত নেওয়ার কথা মনেও হয়নি। তারপর একটা ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই কেঁদে ফেলেছিল। আর তখনই খেয়াল হয়েছিল কৌস্তবের দেওয়া গিফটটা আর কার্ডটা ভুল করে কফি শপেই ফেলে এসেছে। পরের দিন কলেজে দেখা হতে একটা কথাও বলেনি কৌস্তব। রাই আগ বাড়িয়ে কথা বলতে গিয়েছিল। দায়সারা গোছের জবাব পেয়েছিল ওর কাছ থেকে। কেন? রাই কি কোনো অন্যায় করেছে? বন্ধুদের সঙ্গে কথা বলতে চাওয়া বুঝি কোনো অপরাধ? ট্রাই সামথিং নিউ না? রোজ রোজ একই জিন্স টি শার্ট পরতে তো একঘেয়ে লাগে না? পাশের টেবিলে মেয়েটার গলার আওয়াজে চটকা ভাঙে রাইয়ের। ঘড়ির কাঁটা 6:30 ঘর ছুঁয়েছে। এখনো এলো না তো অরিত্র? দেরি করছে কেন? ও তো নাকি ফ্লোরিডায় জুলিয়ার সঙ্গে ডেটে যাওয়ার সময় অনেক আগে থেকে দাঁড়িয়ে থাকে। আর রায়ের বেলায় সেই ভেতো বাঙালি অভ্যেস। কৌস্তব অন্তত কখনো দেরি করতো না, বরং রাই হাঁপাতে হাঁপাতে কোনোদিন আধ ঘন্টা কোনোদিন 20 মিনিট দেরিতে পৌঁছত। কৌস্তব কাউকে অপেক্ষা করিয়ে রাখতে পছন্দ করত না। 10:30 মানে 10:30, 1 মিনিটও এদিক ওদিক হবে না। অনেক রাগারাগিও করেছে এই নিয়ে, কিন্তু রাই পাল্টায়নি। আর আজ রাই বসে আছে প্রায় 15 মিনিট ধরে। অরিত্র এখনো আসেনি। ঘড়িও হঠাৎ যেন তাড়াতাড়ি ছুটতে শুরু করেছে। এর মধ্যেই 5 মিনিট হয়ে গেল। পাশের টেবিলের ছেলে মেয়ে দুটো এখনো কথা বলেই চলেছে। হঠাৎই কৌস্তবের কথা খুব মনে পড়তে লাগলো রায়ের। ধুত, কেন যে এই রেস্তোরাঁয় অরিত্রের সঙ্গে অ্যাপো ফিক্স করলো? কতবার কৌস্তবের সঙ্গে এসেছে এখানে, এখন অন্য কারোর সঙ্গে বসতে হবে ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তুই আগে ঠিক কর, কে তোর লাইফে বেশি ইম্পর্টেন্ট, আমি না ওই আমেরিকান থুড়ি, আধা আমেরিকান আধা বাঙালি ছোড়া। ওকে যদি তোর বেশি কাছের বলে মনে হয় দেন ওকে, তুই স্বচ্ছন্দে ওকে নিয়ে সুখে থাক। কিন্তু যদি আমি তোর কাছে বেশি ইম্পর্টেন্ট হই তাহলে প্লিজ এই আমার খুব কাছের বন্ধু গোছের নেকা নেকা অ্যাটিটিউডগুলো ঝেড়ে ফেলে দে। ব্যাপারটা নিয়ে ভাব, বেশ মন দিয়ে ভাব, তারপর তোর ডিসিশন আমাকে জানাস। কিন্তু একবার যা ঠিক করবি তা মেনে চলার চেষ্টা করিস। কিন্তু রাই জেদ ধরে বসেছিল। সম্পর্ক ভাঙার কথা এত সহজে যে বলে দিতে পারে তার সঙ্গে কেন কম্প্রোমাইজ করতে হবে? প্রথম কটা দিন ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর থেকে কৌস্তবের জন্য মন কেমন করতে শুরু করলো ওর। আর তখনই ওর কথাগুলো দিয়ে প্রথমবারের মতো সত্যি সত্যি ভাবতে বসলো রাই। কৌস্তবের সঙ্গে রায়ের আলাপ কলেজে ঢোকার আগে থেকেই। একসঙ্গে ইংরেজি কোচিংয়ে পড়তো। অবশ্য তখন ওরা নিছকই বন্ধু, বেশ ভালো বন্ধু। তারপর একই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো ওরা। কৌস্তব ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে, আর রাই কম্পিউটার সায়েন্স নিয়ে। কৌস্তব কোনোদিন ওকে ফর্মালি প্রপোজ করেনি, কিন্তু এরা দুজনেই কি করে যেন টের পেয়ে গিয়েছিল ওরা আলাদা একটা র্যাপো শেয়ার করে।
কৌস্তবের সঙ্গে ওর পছন্দ অপছন্দ যে খুব মিলে যেত তা নয়, তবুও ওর সঙ্গে কথা বলতে ঝগড়া করতে বেশ ভালো লাগতো রায়ের। বাড়িতে বাবা মার সঙ্গে মন কষাকষি হলে কৌস্তবের কাছেই ক্ষোভের ঝুলি উপুড় করে দিত ও। কলেজ শেষ হয়ে গেলে বাড়ি ফেরার পথে ঘণ্টাখানিক কথা বলা, তাতেই রিফ্রেশড হয়ে যেত রায়। কৌস্তব আসলে ওর কাছে একটা অভ্যেস হয়ে গিয়েছিল, খাওয়া শোয়া পড়াশোনা করা ঘুমোতে যাওয়ার মতোই একটা অভ্যেস। এই অভ্যেসে যখন সমস্যা শুরু হলো, রায়ের ভিতরেও আস্তে আস্তে ভাঙচুর শুরু হলো। এই ভাঙচুরের কারণ কি অরিত্র? মানে অরিত্রের সঙ্গে ওর বন্ধুত্ব? বোধহয় তাই। গোড়ার দিকে স্রেফ কৌতূহল বসে, তারপর এই ভাঙচুরের কারণ কি অরিত্র? মানে অরিত্রের সঙ্গে ওর বন্ধুত্ব? বোধহয় তাই। গোড়ার দিকে স্রেফ কৌতূহল বসে, তারপর কৌস্তবকে চটানোর জন্য, তারপর জেদের খাতিরে। এইরকম নানাভাবে কখন যে অরিত্র রায়ের দৈনন্দিন জীবনে ঢুকে পড়েছিল। অবশ্য এই কারণগুলোর কথা শুধু বললেই হবে না, অরিত্রের উপর নির্ভর করতে শুরু করেছিল। সেই যে প্রথম দিন কৌস্তবের সঙ্গে ঝগড়া করে যখন চ্যাট করতে বসলো, তখন অরিত্র ওর মুড আঁচ করতে পেরে লিখল, আপসেট লাগছে যে, কারোর সঙ্গে ওলট পালট। তারপর থেকে কৌস্তবের সঙ্গে ঝগড়া হলেই রায় অরিত্রের দিকে যেত। কৌস্তব দিয়ে শুরু, তারপর আস্তে আস্তে কলেজ, বাড়ি সবকিছু নিয়েই অরিত্রের সঙ্গে খোলা মনে কথা বলতে শুরু করলো ও। অরিত্রের দেওয়া সাজেশনগুলো অ্যাপ্লাই করে দেখলো বেশ কাজ দিচ্ছে। ওর জীবনে যেখানেই সমস্যা সেখানেই এঁটে বসতে শুরু করলো অরিত্র। তারপর নিজের ভালো লাগা মন্দ লাগা নিয়ে রাইও অরিত্রের দোরগোড়ায়। কিন্তু এরকমটা আদৌ হওয়ার কথা ছিল না। তাহলে কেন হলো এরকম? কৌস্তবের সঙ্গে ওর সম্পর্ক যত বরফ কঠিন হয়ে যাওয়ার দিকে এগোলো, অরিত্রের সঙ্গে কথোপকথন ততই নরম রোদের আঁচ পাচ্ছিল রায়। তাহলে কি কৌস্তবের ইঙ্গিতটাই ঠিক? অরিত্র রায়ের শুধু বন্ধু নয়, বিশেষ কেউ? ম্যাম, would you like to order something else? বেয়ারা এসে দাঁড়িয়েছে পাশে। one cold coffee please. নিষ্পৃহ গলায় বলে ঘড়ির দিকে তাকালো রাই। 7টা বাজে। বাইরে অন্ধকার হয়ে গিয়েছে। পাশের টেবিলটা খালি। ঘাড় ঘুরিয়ে একবার পুরো দোকানটা দেখে নিল। টেবিলগুলো আস্তে আস্তে খালি হয়ে আসছে। এই দোকানে মোট গোটা 10 টেবিল আছে। তার মধ্যে একটায় বসে আছে রাই, একটায় একজন ভদ্রলোক ল্যাপটপ নিয়ে খুব মনোযোগ দিয়ে কি যেন খুঁতখুত করছেন। দুটো টেবিল একসঙ্গে জোড়া লাগিয়ে বসে আছে 6 জনের একটা গ্রুপ। কলেজে পড়ে বলেই তো মনে হয়। তাদের মধ্যে একজনের হাতে গিটার, যদিও বাজাচ্ছে না। অরিত্র এখনো এলো না। তাহলে কি আর আসবে না? ওর বাড়ির ফোন নম্বরটা জানে না রাই। কি করবে এখন? বসে থাকবে? নিজের ওপর হঠাৎ খুব রাগ হয়ে গেল ওর। কফি শেষ করেই উঠে পড়বে এখান থেকে। অরিত্র শেষে এমনভাবে চিট করলো ওকে। নেটে যারা চ্যাট করে তারা মোটেও নিজেদের সম্বন্ধে ঠিকঠাক ইনফো দেয় না, ওটা ওপেন সিক্রেট। যে ফ্লোরিডায় থাকে বলছে আদতে দেখবি সে তপসিয়ার। যদি বলে ইঞ্জিনিয়ার, তাহলে জানবি 12-এ পড়ে। এমনকি জেন্ডারও ভুলভাল দেয়। খুব কনফিডেন্স নিয়ে কথাগুলো বলেছিল দেবশ্রী। রাই কৌস্তবের কমন ফ্রেন্ড। ওদের দুজনের মধ্যে জমে ওঠা ঝামেলা চোখ এড়ায়নি ওরও। যদিও দেবশ্রীর সঙ্গে কোনোদিনই খুব একটা বন্ধুত্ব ছিল না রায়ের, কিন্তু দেবশ্রী কৌস্তবের খুব ভালো বন্ধু। মূলত
কৌস্তবের কথা হাড়ে ধরে জেনে নেওয়ার জন্যই রাই তখন ওর সঙ্গে ভাব জমাতে শুরু করেছে। দেবশ্রীর কাছে থেকেই জানতে পেরেছে কৌস্তব ওকেও অরিত্রর কথা বলেছে। তার উত্তরেই দেবশ্রীর উপদেশ দিয়েছিল রায়ের কথাটা ভালো লাগার কথা নয়, কিন্তু চুপ করেছিল। কৌস্তব নাকি বেজায় মনমরা হয়ে থাকে আজকাল, বিকেলে ক্রিকেট খেলতেও যায় না। রায়ের মন খারাপ লেগেছিল শুনে। কৌস্তবকে ও মিস করছে, খুব মিস করছে। ওর কথা বলতে বলতে হঠাৎ কাঁধ ঝাঁকানো, ক্রিকেট ম্যাচ চলার সময় কানে হেডফোন লাগিয়ে বসে থাকা, সকলের মধ্যে দেখেও অদ্ভুত চোখে রায়ের দিকে তাকানো, ওদের ক্লাসের সামনে দিয়ে এমনি হেঁটে যাওয়া, বারবার এগুলো মনে পড়ে রায়ের, আর অমনি মন খারাপ হয়ে যায়। ওর বইয়ের তাকে কৌস্তবের দেওয়া বইগুলো মুখ বেজার করে পড়ে আছে। সিডি সিস্টেমটা তো রাই আজকাল ছুঁয়েও দেখে না। বেশিরভাগ সিডিই তো কৌস্তবকে কিনে দিয়েছে। গত জন্মদিনে ও কি গিফট দিয়েছিল কে জানে, জিজ্ঞাসাও করা হয়নি। তারপরেই তো এত ঘটনা ঘটতে শুরু করলো। তবে রাই সবচেয়ে মুশকিলে পড়ে রাত 9টা থেকে 10টার সময়। ফোনের দিকে হাত চলে যায় হঠাৎ করে। ভীষণ ইচ্ছে করে চেনা নম্বরগুলো টিপতে, অথচ পারে না। জেদে ছুটি হয়তো, কিন্তু এই জেদ কার ভালো হয়েছে? কৌস্তব তো খুশি নেই, রাইও মনমরা। মাঝে একদিন বাড়িতে একটা ফোন এসেছিল। রাই ধরেছিল কোনো কথা আসেনি ওর কাছ থেকে, কিন্তু রাই স্পষ্ট বুঝতে পেরেছে ফোনটা কৌস্তবই করেছিল। পাশ থেকে কৌস্তবের মায়ের গলার আওয়াজ পেয়েছিল, বকাই আবার ফোন নিয়ে বসলি কেন? এই লাইনটা শোনার পরেই ফোনটা কেটে গেল। না, কেটে দিয়েছিল কৌস্তব। তারপর রাই একবার ভেবেছিল ফোন করবে, শেষ পর্যন্ত করা হয়নি। কৌস্তব ওকে একটা ডিসিশন নিতে বলেছে। মাসখানেক ধরে ভেবে অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে রাই। কৌস্তব ওর জীবনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অরিত্রকে ছাড়াও রাই এতদিন বেঁচেছিল, দিব্যি বেঁচেছিল, কিন্তু কৌস্তবকে ছাড়া তো থাকতে পারবে না। অরিত্র ভালো বন্ধু, কৌস্তব বন্ধুর চেয়েও অনেক বেশি, অনেকটাই বেশি। প্রথমে রাই ভেবেছিল অরিত্রকে নেটেই জানিয়ে দেবে কথাটা, কিন্তু তখনই অরিত্র জানালো ও কলকাতায় আসছে, সামনাসামনি দেখা করে সব কথা খুলে বলাই ভালো। অরিত্র এইটুকু ডিজার্ভ করে, ওর তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কোনো রকম অন্য ইঙ্গিত করেনি কখনো। সেই ভেবেই আজ দেখা করতে রাজি হয়েছিল রাই। 7:05। আর অপেক্ষা করার কোনো মানে হয় না। অরিত্র ভাবছি তাহলে সত্যি ফ্রড। কান্না পেয়ে যাচ্ছিল রায়ের। কৌস্তবের সঙ্গে ঝগড়া, রায়ের মন খারাপ করার দিনগুলো সবই তো অরিত্রের জন্য। কার সঙ্গে দেখা করতে এসেছিল আজ রাই? অরিত্র বাগচির বোধ হয় কোনো অস্তিত্বই নেই। ঠিকই বলেছে দেবশ্রী। অরিত্র নামধারী ভদ্রলোক বা ভদ্রমহিলা হয়তো এখন নিজের মনে ওর বোকামি নিয়ে হেসে চলেছে। বিল মিটিয়ে উঠে পড়ল ও। আজ রাতেই কৌস্তবকে ফোন করবে। সিদ্ধান্ত তো কবেই নেওয়া হয়ে গিয়েছে। ভুল ও করেছে, খেসারত ওকেই দিতে হবে। এই কফি শপের উল্টো দিকের ফুটপাতে সারি সারি গাড়ি পার্ক করা থাকে। শহরের প্রায় মধ্যবর্তী জায়গা এটা। সবসময় লোকজনের ভিড় লেগেই আছে। ফুটপাতের মাঝখানে খানিকটা জায়গা একটু চওড়া, সেখানে একটা বরজাতীয় গাছের তলায় ছোট্ট একটা চায়ের দোকানও আছে। গাড়ির ড্রাইভাররা এই চায়ের দোকানে জটলা করে সর্বক্ষণ। সেখানে রাখা একটা ছোট্ট বেঞ্চির ওপর বসে এক মনে চা খাচ্ছিল দেবশ্রী।
এটা আজ বিকেলে ওর 15তম চায় চুমুক দিচ্ছিল বটে, কিন্তু আসলে ওর মন ছিল উল্টো দিকের কফি শপের জানলায়। ঠিক 6টার সময় ওখানে ঢুকেছে রায়। কৌস্তবের সঙ্গে থেকে থেকে বোধহয় আগে থেকে পৌঁছানোর অভ্যেসটা দাঁড়িয়ে গিয়েছে। অথচ দেবর্ষী থুড়ি অরিত্র বাগচি তো 6:30টায় আসবে বলেছিল। সেই হিসেব আধ ঘন্টার বেশি অপেক্ষা করেছে রাই। বেচারি, এত ভালো মেয়েটা যে কেন কৌস্তবের মতো একটা বাউন্ডুলেকে পছন্দ করলো কে জানে। মেয়েদের মন বোঝা দায়। গত মাস 4 ধরে এত চেষ্টা করলো দেবর্ষী। আমেরিকার ম্যাপ মুখস্থ করেছে মন দিয়ে, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা সম্বন্ধে ইনফো জোগাড় করেছে নেট ঘেঁটে। অরিত্র বাগচি হওয়ার জন্য তো কম মাথার ঘাম পায়ে ফেলতে হয়নি ওকে। গোড়া যখন রায়ের চ্যাট আইডি জোগাড় করে চ্যাট করতে শুরু করেছিল দেবর্ষী, তখন ওর শুধু একটা ব্যাপারে খটকা ছিল, রাই আদৌ রেসপন্স করবে তো? যদি না করে? আসলে এই পুরো কনসেপ্টটাই ঝুঁকি নামক সরু সুতোর ওপর দাঁড়িয়েছিল। রাই অরিত্রর কথায় উত্তর না দিলে এত কাণ্ড হতোই না। তবে রায়কে যতটুকু চিনেছিল ও, তাতে মনে হয়েছিল রাই উত্তর দিলেও দিতে পারে। তাই দেখাই যাক চেষ্টা করে ভেবে একরকম মরিয়া হয়েই এগিয়েছিল দেবর্ষী। অনিশ্চয়তার দিক থেকে দেখতে গেলে ভাগ্যের কিছুটা সাহায্য পেয়েছিল ও। কৌস্তবের অনেক দিনের বন্ধু দেবর্ষী। রায়কে দেখছে কলেজে ঢোকার পর থেকে। তার প্রথম থেকেই রায়ের ওপর একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল দেবর্ষী। কৌস্তবকে রায়ের পাশে একেবারেই সহ্য করতে পারত না ও। একদিকে যেমন অরিত্র সেজে রায়ের মনের কাছাকাছি আসার চেষ্টা করছে দেবর্ষী, অন্যদিকে তেমনি রায়কে কৌস্তবের থেকে দূরে সরিয়ে আনার জন্য কম চেষ্টা করেনি ও। কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছিল না মানে ওর অনুভূতি ওকে করতে দিচ্ছিল না। একে তো মরিয়া হয়ে এগোলেও ভেতরে ভেতরে অপরাধ বোধ কাজ করছিল। কৌস্তব আর রায়ের জমাট বাঁধা সম্পর্ক ভেঙে যাওয়ার অপরাধ বোধ। তাছাড়াও চ্যাট করতে করতে রাই ওর ভালো বন্ধুও হয়ে গিয়েছিল। আর কৌস্তবকে ছেড়ে যেও থাকতে পারবে না তাও বুঝে গেছে দেবর্ষী। যতদিন কৌস্তবের সঙ্গে রায়ের কোনো ঝামেলা হয়নি, ততদিন রাই নানা বিষয় নিয়ে কথা বলতো ওর, মানে অরিত্রর সঙ্গে। কিন্তু যেই সমস্যা শুরু হলো, সেদিন থেকে শুরু করে পরশু পর্যন্ত ওদের চ্যাটিং এর একটা বিষয় ছিল কৌস্তব। দেবর্ষী ইচ্ছে করলেই এই ঝামেলার ফায়দা তুলতে পারত, তাতে ওর রাস্তাও সহজ হয়ে যেত। রাই তোর কাছে সমাধান খুঁজতে আসত, কিন্তু দেবর্ষী পারেনি। রায়ের মনে কষ্ট দিতে একটুও ইচ্ছে হলো না ওর। উল্টে তখন থেকেই অন্য রাস্তায় হাঁটতে শুরু করলো ও। চ্যাটে অরিত্র রায়কে বোঝালো কলেজে দেবর্ষী। কৌস্তবে মন খারাপের কথা দেবর্ষী ওকে জানালো, আর অরিত্র পরামর্শ দিল ঝামেলা মিটিয়ে ফেলতে। কাজটা করতে ও নিজের খুব খারাপ লেগেছে, কিন্তু তবুও করেছে। রায়ের শুকনো মুখ দেখতে ওর ভালো লাগছিল না। সেই সঙ্গে আরো একটা কথা ঠিক করেছিল দেবর্ষী, এবার অরিত্রকে সরে যেতে হবে। তাই এরকম যেচে পড়েই রায়ের সঙ্গে আজ অ্যাপো ফিক্স করেছিল। জানতো অরিত্র আসবে না, কিন্তু তবুও দূরে থেকে রায়কে দেখার, ওর কাজকর্মের উপর নজর রাখার, অরিত্রের অনুপস্থিতিতে ও ভেঙে পড়ে কিনা তার জানার লোক সামলাতে পারেনি। একটু আগে রায় বেরিয়ে গিয়েছে কফি শপ থেকে। দেবর্ষী জানে হয়তো রাতেই ফোন করবে কৌস্তবকে, করুক। অরিত্র বাগচি আর কোনো দিন চ্যাট করবে না রায়ের সঙ্গে, তবে দেবর্ষী রায়ের পাশে থাকবে, ভালো বন্ধু হিসাবেই থাকবে হয়তো। কারণ ও জেনেছে যাকে ভালোবাসা যায় তার মুখে এক চিলতে হাসির জন্য সব কিছু করা যায়। হ্যাঁ, সব কিছু।